প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম তোমাদের ইউটিউব চ্যানেল ইউর লার্নিং ডায়েরিতে। আমি এমডি জাবির হোসেন। আজকে তোমাদের সাথে আলোচনা করব ক্লাস 8-এর লেসন 9-এর যে কবিতাটি রয়েছে সামার ফ্রেন্ডস, এই কবিতাটি নিয়ে বিস্তারিত পয়েন্ট ওয়াইজ কবিতার প্রতিটি বিষয় একে একে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আজকের এই ক্লাসের মধ্য দিয়ে। একটু নতুনভাবে কবিতার প্রতিটি বিষয় পয়েন্ট ওয়াইজ তুলে নিয়ে আসছি, দেখতেই পাচ্ছ স্ক্রিনে, এবং কবিতার অজানা কিছু ওয়ার্ড মিনিং এবং কবিতার মূল বিষয়বস্তু প্লাস কবিতার যে কি বলবো তার যে একটা কবির যে অন্তর্নিহিত ভাবনা, মানে কবিতায় আমরা ডাইরেক্ট লাইন ট্রান্সলেট করলে কবিতার যে প্রপার মিনিং বা অর্থ সেটা আমরা বুঝতে পারি না, কবির ভাবনাটা বুঝতে পারি না। এটাকে বুঝতে হলে আমাদের একটু ডিপলি ভাবতে হয়, ঠিক আছে? তো সেটাও তোমাদের সঙ্গে আলোচনা করব। প্লাস কবিতা শেষে কিছু ওয়ার্কশিট বা কর্মপত্র, যেটার মাধ্যমে তোমরা নিজেই নিজেকে জাজ করতে পারবা কবিতাটি সম্পর্কে কতটা কনসেপ্ট তোমাদের মধ্যে তৈরি হইল, ঠিক আছে? তো সবার ফার্স্ট কবিতা সম্পর্কে 1-2 লাইন জানবো কবিতাটি কী নিয়ে, তারপরে একে একে এই যে পয়েন্টগুলো দেখতে পেলে সেই পয়েন্টগুলো নিয়ে আলোচনা করব। এতটুকু প্রত্যেককে বলবো, আজকের ক্লাসটা শেষে তোমরা নিজেই বুঝতে পারবে কবিতা সম্পর্কে অজানা অনেক কিছু তথ্য জানতে পারবে এবং এই কবিতা সম্পর্কে একটা স্বচ্ছ এবং স্পষ্ট ধারণা প্রত্যেকের মধ্যে তৈরি হবে। তো প্রত্যেককে বলবো আমার সাথে থাকার জন্য এবং ক্লাসটি উপভোগ করে নতুন কিছু শেখার জন্য। তো দেখো, কবিতা সম্পর্কে একটু জানি। এই কবিতায় কবি বন্ধুত্বের সম্পর্কের উপর আলোকপাত করেছেন। কবি ভালো বন্ধু এবং খারাপ বন্ধুর যে সম্পর্ক সেটা দুটো পাখি, সলো এবং স্প্যারো, এই দুটো পাখির মধ্য দিয়ে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। কবিতার নামটাই আমরা জানছিলাম সামার ফ্রেন্ড, সামার মানে গ্রীষ্ম, ফ্রেন্ড মানে বন্ধু, অর্থাৎ বন্ধু নিয়েই কবিতাটি। তো কবিতার মধ্যে সেম আমরা বন্ধু সম্পর্কেই জানবো, ঠিক আছে? এতটুকু ক্লিয়ার কবিতা সম্পর্কে কি কবিতায় বলা আছে। এবার আমরা কবিতার বিষয়গুলো জানবো। দেখো, ফার্স্ট স্পেশাল অবজেক্টিভ মানে বিশেষ উদ্দেশ্য, অর্থাৎ কবিতাটি আমরা কেন পড়বো, এর উদ্দেশ্য কী, আমার উদ্দেশ্য ফার্স্ট ফিক্স করা উচিত। আমরা প্রত্যেকেই গল্প পড়ি, কবিতা পড়ি, কিন্তু কবিতা থেকে লাস্টে কী জানলাম, কী বুঝলাম, এর উদ্দেশ্য কী সেটা আমরা কেউ বলতে পারি না, তাই না? তো এই কবিতা পড়ার উদ্দেশ্য কী, দেখো কী কী জানবো কবিতা থেকে। ফার্স্ট দেখো, উই উইল নো অ্যাবাউট দ্য পোয়েট মেরি ল্যাম, এই কবিতার যে কবি মেরি ল্যাম তার সম্পর্কে জানবো। নাম্বার 2, উই উইল নো অ্যাবাউট দ্য টাইটেল সামার ফ্রেন্ডস, এই কবিতার যে নাম সামার ফ্রেন্ডস সেটা কেন দেওয়া হলো, সেই নামের সঙ্গে মূল বিষয়বস্তুর কী সম্পর্ক সেটা জানবো। নাম্বার 3 দেখো, উই উইল নো অ্যাবাউট দ্য ফ্রেন্ডশিপ, আমরা যে ফ্রেন্ডশিপ বন্ধুত্বের যে সম্পর্ক, বিভিন্ন রকমের যে বন্ধুদের সম্পর্ক হয়, গুড ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড, নর্মাল ফ্রেন্ড, ঠিক আছে? এই যে সম্পর্ক, ভালো বন্ধু, খারাপ বন্ধু, এইগুলো সম্পর্কে জানবো। তাহলে ফার্স্ট কী কী জানবো ক্লিয়ার আশা করি প্রত্যেকের কাছে। কবি সম্পর্কে জানবো, কবিতার নাম সম্পর্কে, নামকরণ সম্পর্কে, টাইটেল সম্পর্কে জানবো এবং বন্ধুত্বের সম্পর্কে জানবো। এটা আগে ক্লিয়ার করে নাও। তো ফার্স্ট পয়েন্ট দেখো, অ্যাবাউট দ্য পোয়েট, কবি সম্পর্কে জানবো। মেরি অ্যান ল্যাম ওয়াজ আ ফেমাস ইংলিশ পোয়েট অ্যান্ড রাইটার, এই কবিতার কবি হচ্ছে মেরি অ্যান ল্যাম, তিনি একজন বিখ্যাত ইংলিশ কবি এবং লেখিকা। She is best known today for her collaboration with her brother Charles Lamb on the collection, তিনি বর্তমানে বিশেষভাবে পরিচিত তার যে ব্রাদার মানে ভাই চার্লস ল্যাম, তার ভাইয়ের নাম মনে রাখবা চার্লস ল্যাম, তার সঙ্গে তিনি কোলাবোরেশন করে মানে একসাথে সহযোগীভাবে দুজনেই অনেক কিছু কাজ বা লেখালেখি করেছেন, তার জন্য তিনি বর্তমানে বিশেষভাবে পরিচিত। এটা মনে রাখবা, তিনি একজন বিখ্যাত ইংলিশ কবি এবং তার ভাইয়ের সঙ্গে কোলাবোরেশন করে অনেক কিছু লেখালেখির কাজ করেছেন, তাই তিনি বিশেষভাবে পরিচিত। নেক্সট দেখো, তার জন্ম, বর্ন, শি ওয়াজ বর্ন অন 3 ডিসেম্বর 1746, তিনি 1764 সালে 3 ডিসেম্বর জন্মগ্রহণ করেন। নেক্সট পয়েন্ট দেখো, নোটেবল ওয়ার্কস মানে তার কিছু উল্লেখযোগ্য কাজ বা লেখালেখি। টেলস ফ্রম শেক্সপিয়ার, পোয়েমস ফর চিলড্রেন, এই দুইটা তার লেখার সংকলন বা কালেকশন। মনে রাখবা, একটু আগে যে বললাম তার ব্রাদার চার্লস ল্যামের সঙ্গে কোলাবোরেশন করে অনেক কিছু লেখালেখির কাজ করেছেন, তার মধ্যে এই দুইটা হচ্ছে অন্যতম, ঠিক আছে? যে টেলস ফ্রম শেক্সপিয়ারের কিছু গল্প নিয়ে, কিছু লেখালেখি নিয়ে দুজনেই একসাথে ছোট করে বাচ্চাদের জন্য অনেক কিছু লিখেছেন, আর এই দুইটা তার লেখা বা কালেকশন, মনে রাখবা। নেক্সট দেখো, ডাইড, তার মৃত্যু। শি ওয়াজ ডাইড অন 20 মে 1847, 1847 সালে 20 মে তিনি পরলোক গমন করেন বা মারা যান।
নেক্সট দেখো কবিতার যে টাইটেল বা নামটা দেওয়া হলো সামার ফ্রেন্ডস কেন, দেখো দ্য টাইটেল রিপ্রেজেন্টস দ্য পোয়েম সেন্ট্রাল থিম দ্য নেচার অফ ফ্রেন্ডশিপ ইন ডিফারেন্ট সিচুয়েশন। অর্থাৎ কবিতার যে নামকরণ সামার ফ্রেন্ড সেটা ডাইরেক্টলি হচ্ছে কবিতার যে মূল বিষয়বস্তু সেটাকেই তুলে ধরে। অর্থাৎ কবিতার মূল বিষয়বস্তু হচ্ছে সেই ফ্রেন্ড সব নিয়েই আর কি, এবং ফ্রেন্ডদের মধ্যে যে ভাগ, অর্থাৎ ভালো সময়ের বন্ধু, খারাপ সময়ের বন্ধু, অর্থাৎ বিভিন্ন সিচুয়েশনে আমাদের সাথে যে বন্ধুত্ব সম্পর্ক তৈরি হয় এবং অনেক বন্ধু চলে যায়, সেটাই কবিতার হচ্ছে মূল বিষয়বস্তু। তাই কবি সেটার উপরে ভিত্তি করে টাইটেলটা দিয়েছেন সামার ফ্রেন্ড। আশা করি ক্লিয়ার। নেক্সট দেখো লাস্ট পয়েন্ট, রাইম স্কিম মানে ছন্দ মিল। কবিতার রাইম স্কিমের বাংলা হচ্ছে ছন্দ মিল। দেখো এ বি দেওয়া আছে। এই ছন্দ মিল বা রাইম স্কিমটা কি একটু জাস্ট দেখানোর জন্য কবিতায় আসছি আমরা। দেখো ফার্স্ট লাইন দেখো, দ্য সোয়ালো ইজ আ সামার বার্ড। ফার্স্ট লাইনের যে লাস্টের ওয়ার্ডটা কি, বার্ড। সেকেন্ড লাইনের যে লাস্ট ওয়ার্ড দেখো ওয়েদার। থার্ড লাইনের লাস্ট ওয়ার্ড দেখো হার্ট। ফোর্থ লাইনের লাস্ট ওয়ার্ড দেখো টুগেদার। আমরা এই যে লাস্ট ওয়ার্ড বা লাস্টের বর্ণের যে মিল বা লেটারের যে মিল, এটাকে বলা হয় কবিতায় ছন্দ মিল, ইংলিশে বলা হয় রাইম স্কিম। দেখো প্রথমেরটা হচ্ছে শেষের ওয়ার্ড বার্ড এবং তার সঙ্গে মিল পাচ্ছি আমরা 3 নাম্বার লাইনের যে শেষের ওয়ার্ড হার্ট। এই যে বার্ডের সঙ্গে হার্ট, একটা বার্ড হার্ট একটা মিল, এবং কি শেষের দেখো ডি এবং ডি, দুইটারই ডি দিয়ে শেষ হয়ে গেছে, এই যে মিল। তারপরে 2 নাম্বারের লাইনের যে শেষের ওয়ার্ডটা ওয়েদার, এবং 4 নাম্বারে দেখো টুগেদার, এই যে আর দিয়ে শেষ, এবং ওয়েদার টুগেদার শব্দের মধ্যেও একটা ওয়ার্ডের মধ্যেও মিল। এই যে কবিতার শেষের যে মিল, এটাকে বলা হয় বাংলায় ছন্দ মিল, ইংলিশে বলা হয় রাইম স্কিম। আশা করি প্রত্যেকের কাছে ক্লিয়ার। তারপরেগুলো সেম মিল পাবা। দেখো 5 নম্বরে ডে ওয়াই দিয়ে, এবং 5-এর সঙ্গে 7 ওয়ে, তারপরে 6-এর সঙ্গে সোয়ালো ফলো, এই যে প্রত্যেকটাই মিল পাবা। এই যে মিল, এটাকে বলা হয় ছন্দ মিল, বাংলায় বলা হয় রাইম স্কিম। আশা করি ক্লিয়ার। নেক্সট আমরা কিছু ওয়ার্ড মিনিং জানবো, যেটাকে কবিতাটাকে আমাদের আরও ভালোভাবে বুঝতে সাহায্য করবে। তারপরে আমরা মূল কবিতায় প্রবেশ করছি। ফার্স্ট দেখো, সামার মানে গ্রীষ্মকাল, চিমনি মানে ধোঁয়া বেরোনোর যে নল, সেটাকে বলা হয় চিমনি। ওয়েদার মানে আবহাওয়া, চার্ফিং মানে কিচিরমিচির করা, উইন্ট্রি ডে মানে হচ্ছে শীতের দিন, গেস্ট মানে অতিথি, গে মানে হ্যাপি বা সুখী বলা যায় বা খুশি বলা যায়, ডিয়ারি মানে হচ্ছে ডাল বা নিরানন্দ, যার কোনো আনন্দ নাই। তারপরে দেখো ফ্রস্ট মানে হচ্ছে তুষার, স্নো মানে হচ্ছে বরফ, কিলিং মানে হচ্ছে জড়িয়ে ধরে থাকা, সোয়ালো মানে হচ্ছে স্প্যারো মানে হচ্ছে চড়ুই পাখি, ক্রসড মানে হচ্ছে আলাদা বা বিচ্ছিন্ন, ন্যারো মানে সংকীর্ণ, মিস চান্স মানে হচ্ছে দুর্ভাগ্য, সাইট মানে দৃষ্টি বা দর্শন, গ্রিড মানে সম্বর্ধনা জানানো। এবার আমরা মূল কবিতায় প্রবেশ করছি, প্রত্যেককে মনোযোগ দাও। দেখো, দ্য সোয়ালো ইজ আ সামার বার্ড। সোয়ালো হচ্ছে একটা সামার বার্ড, অর্থাৎ গ্রীষ্মের পাখি বা গ্রীষ্মকালের পাখি। এটা এমন একটা পাখি যেখানে গ্রীষ্ম অর্থাৎ গরম পায় বা গরম তার অনেকটা ভালো লাগে, যেখানেই গরম পায়, যেই জায়গায় গরম পায়, যেটাই গ্রীষ্মকাল যেখানে পড়ে, যখন সে সেই জায়গায় উড়ে চলে যায় এবং সেখানে সে থাকে। আবার শীতকাল পড়লে সে কাম ব্যাক করে। তো সোয়ালো হচ্ছে একটা গ্রীষ্মের পাখি। নেক্সট দেখো, হি ইন আওয়ার চিমনিস হোয়েন দ্য ওয়েদার ইজ ফাইন অ্যান্ড ওয়ার্ম। সে আমাদের চিমনিতে থাকে বা আশ্রয় নেয় বা বসবাস করে যখন আবহাওয়া উষ্ণ, ওয়ার্ম মানে উষ্ণ থাকে, ফাইন মানে ভালো থাকে, মানে যখন আবহাওয়া খুব সুন্দর থাকে, মনোরম থাকে, মনোমুগ্ধকর থাকে, একদম ঠিকঠাক থাকে, তখন হচ্ছে সেই সোয়ালো পাখিটা আমাদের যে চিমনি মানে একটু আগে বললাম ধোঁয়া বের হওয়ার যে নল, বিভিন্ন কলকারখানা বা ফ্যাক্টরিগুলোতে থাকে উপরে একটা যে নল যেটা ধোঁয়া বের করে, সেটাকে বলা হয় চিমনি। তো সেই চিমনিতে হচ্ছে আশ্রয় নেয় সেই সোয়ালো পাখিটা যখন হচ্ছে আবহাওয়া খুব ভালো থাকে, সুন্দর থাকে এবং উষ্ণ থাকে। নেক্সট দেখো, মে দেন হি হার্ড চার্পিং হিজ নোটস ফর উইকস টুগেদার। বলছে মে দেন বি হার্ড, তখন শোনা যায়, ঠিক আছে। উইকস মানে সপ্তাহ, টুগেদার মানে একসাথে, মানে সপ্তাহ জুড়ে, চার্পিং মানে পাখিদের কিচিরমিচির, হিজ নোটস মানে তাদের কিচিরমিচির যে সাউন্ড বা তাদের যে কিচিরমিচির যে গান, সেটা বলছে। তো বলছে তখন শোনা যায় সপ্তাহ জুড়ে পাখিদের যে কিচিরমিচির আওয়াজ বা পাখিদের যে গান, সেটা শোনা যায়। আশা করি ফার্স্ট স্ট্যান্জা ক্লিয়ার। আমি আবার
স্ট্যান্ডাটা সামারাইজ করছি। সোয়ালো হচ্ছে একটা গ্রীষ্মের পাখি যে হচ্ছে আমাদের চিমনিতে আশ্রয় নেয় কখন, যখন আবহাওয়া খুব ভালো থাকে, উষ্ণ থাকে, সুন্দর থাকে, মনোরম থাকে এবং সপ্তাহর পর সপ্তাহ অর্থাৎ সপ্তাহ জুড়ে সেই পাখিদের যে কিচিরমিচির গান বা তাদের যে আওয়াজ সেটা সপ্তাহ ধরে শোনা যায়। নেক্সট যে স্ট্যান্ডা সেটা দেখো, এই যে 4 লাইন করে স্ট্যান্ডা, মানে 4 লাইন করে একটা স্ট্যান্ডা, 4টা স্ট্যান্ডা আছে অর্থাৎ 16 লাইনের কবিতা। এই যে 4 লাইন করে যখন স্ট্যান্ডা হয় কবিতা তখন তাকে বলা হয় কোয়াট্রেন, মনে রাখবে হ্যাঁ, এক একটা হচ্ছে কোয়াট্রেন। সেকেন্ড দেখো, কাম দেয়ার বাট ওয়ান কোল্ড উইন্ট্রি ডে, বলছে কাম দেয়ার বাট ওয়ান কোল্ড উইন্ট্রি ডে, কিন্তু এক সময় কী হবে, শীতের দিন আসবে, গ্রীষ্মর পরে কি আসবে, বর্ষা, মানে এক সময় এইভাবে চেঞ্জ হতে হতে সিজন, এক সময় কি শীত আসবে। তো বলছে কি, অ্যাওয়ে উইল ফ্লাই আওয়ার গেস্ট দ্য সোয়ালো, মানে এই যে তাদের যে গেস্ট, এই সোয়ালো পাখিকে গেস্ট বলা হয়। যে গেস্ট মানে হচ্ছে কি অতিথি, যারা আমাদের বাড়িতে অতিথি হিসাবে আসে তাদেরকে আমরা কি বলি, গেস্ট বলি, যে আমাদের বাড়িতে আজকে গেস্ট আসবে, তাই না? তো গেস্ট কি, অতিথি কি, আমাদের সারা জীবন আমাদের সাথে থাকার জন্য আসে না, একটু ক্ষণস্থায়ী সময়ের জন্য আসে এবং আমরা অতিথি আপ্যায়ন করি, তা সে কি আবার চলে যায়। তো এখানে কবি সেই সোয়ালো পাখিকে গেস্ট হিসাবে আখ্যায়িত করেছেন যে এই সোয়ালো পাখি হচ্ছে আমাদের গেস্ট এবং সে কি করবে, যখন শীত আসবে সে হচ্ছে উড়ে চলে যাবে। ফার্স্ট দুটো লাইন আবার বোঝো, বলছে এরপরে কিন্তু এক সময় শীত আসবে আর এই অতিথি সোয়ালো পাখি আমাদের ছেড়ে অনেক দূরে উড়ে চলে যাবে। তারপরে দেখো, অ্যান্ড মাচ লাইক হিম উই ফাইন্ড দ্য অ্যাওয়ে হুইচ মে আ গে ইয়ং ফ্রেন্ড উইল ফলো। তারপরে কবি বলছেন যে অ্যান্ড মাচ লাইক হিম উই ফাইন্ড দ্য ওয়ে, আর আমরা ফাইন্ড মানে দেখতে পাই বা খুঁজে পাই বা খুঁজে পাবো ঠিক তারই মতো, অর্থাৎ সোয়ালো পাখির মতো আমরা খুঁজে পাই, হুইচ মে এ গে ইয়ং ফ্রেন্ড উইল ফলো, তাদের মতোই হচ্ছে বা সোয়ালো পাখিদের মতোই হচ্ছে আমরা খুঁজে পাই কি, যে অনেক গে মানে হচ্ছে সুখী বা হ্যাপি বন্ধু যারা হচ্ছে সেই তাদের পথ অর্থাৎ সোয়ালো পাখিদের পথ অনুসরণ করে। অর্থাৎ সোয়ালো পাখি যেমন উষ্ণ বা ভালো যখন আবহাওয়া থাকে তখন আসে, এরকম সেম কিছু আমরা বন্ধু খুঁজে পাই, আমাদের ভালো সময়ে আমাদের কাছে আসে, আমাদের পাশে আসে, আমাদের পাশে দাঁড়ায়, ঠিক আছে, আমাদের সাথে সম্পর্ক তৈরি করে বন্ধুত্বের, ঠিক আছে। কিন্তু কি বলবো, যখন আবার খারাপ সময় চলে আসে তারা কি করে, চলে যায়। যেমন সোয়ালো পাখি গ্রীষ্ম ভালো সময় আছে কিন্তু শীত আসলে কি সে উড়ে চলে যাবে। তো কবি সেখানে আমাদের মানে এখানে ফ্রেন্ডশিপের সঙ্গে বিষয়টাকে রিলেট করেছেন যে সেম আমাদেরও এমন ঠিক কিছু বন্ধু খুঁজে পাবো যারা হচ্ছে সুখী বন্ধু, তাদের পথ অনুসরণ করে, অর্থাৎ সোয়ালো পাখিদের পথ অনুসরণ করে। আশা করি সেকেন্ড কোয়াট্রেন বা স্ট্যান্জা ক্লিয়ার। আমি আবার সামারাইজ করছি। কবি বলছেন গ্রীষ্ম শেষে কিন্তু একসময় শীত আসবে, আর এই যে আমাদের অতিথি সোয়ালো পাখি সে হচ্ছে আমাদের ছেড়ে অনেক দূরে উড়ে চলে যাবে, আর আমরা খুঁজে পাবো ঠিক তাদেরই মতো কিছু সুখী বন্ধু বা হ্যাপি ফ্রেন্ড, তারা তাদের পথ অর্থাৎ সোয়ালো পাখিদের পথ অনুসরণ করে। আশা করি ফার্স্ট দুটা কোয়াট্রেন বা স্ট্যান্জা প্রত্যেকের কাছে ক্লিয়ার। এবার থার্ড স্ট্যান্জা বা থার্ড কোয়াট্রেন দেখো, ইন ডিয়ারি ডেজ অফ স্নো অ্যান্ড ফ্রস্ট ক্লোজার টু ম্যান উইল কিলিং দ্য স্প্যারো। কবি বলছেন ডেয়ারি মানে হচ্ছে নিরানন্দ বা খারাপ সময়, ডেয়ারি ডেজ মানে হচ্ছে খারাপ সময়, ঠিক আছে, বা নিরানন্দ বা যখন আনন্দ হয় না, অসুখী সময়। বরফ, ফ্রস্ট মানে কুয়াশা বা তুষার বলা যায়, ঠিক আছে। ক্লোজার টু ম্যান উইল কিলিং মানে হচ্ছে কি বলবো, একদম জড়িয়ে ধরে থাকা, আর স্প্যারো মানে হচ্ছে চড়ুই পাখি। তো এখানে কবি বলছেন যে নিরানন্দের সময় অর্থাৎ যখন বরফ বা তুষারপাতের দিন মানুষের সঙ্গে আঁকড়ে থাকবে কে, কোন পাখি, স্প্যারো মানে হচ্ছে চড়ুই পাখি। এখানে স্নো অ্যান্ড ফ্রস্ট এই দুটি শব্দ বলছেন বোঝাতে যে খারাপ সময় আর কি, যখন তুষারপাত হয় বা বরফ পড়ে যে খারাপ সময় হয় তখন মানুষের সঙ্গে জড়িয়ে ধরে থাকে বা আগলে থাকে কোন পাখি, তার সাথে থাকে হচ্ছে স্প্যারো পাখি, চড়ুই পাখি। তারপরে দেখো, ওল্ড ফ্রেন্ডস অলদো ইন লাইফ উই আর ক্রসড দেয়ার হার্টস টু আস উইল
নেভার ন্যারো। ওল্ড ফ্রেন্ড মানে পুরনো বন্ধু, অলদো মানে যদিও, ইন আওয়ার লাইফ ওয়ার ক্রসড মানে হচ্ছে আলাদা হয়ে যাওয়া, বিচ্ছিন্ন হয়ে যাওয়া, দেয়ার হার্টস মানে তাদের যে হৃদয়, টু আস আমাদের সাথে, উইল নেভার ন্যারো থেকে যায়, সেটা কখনোই মানে বিচ্ছেদ হয় না বা সংকীর্ণ হয় না, তারা আমাদের সাথে আমাদের হৃদয়ে তারা থেকে যায়। অর্থাৎ কবি এখানে বলতে চেয়েছেন যে আমাদের যে পুরনো বন্ধুরা, জীবনে যদি আমরা বিচ্ছিন্নও হয়েছি পুরনো বন্ধুদের সঙ্গে, যদিও আমরা বিচ্ছিন্ন হয়ে গেছি, মানে আমাদের প্রত্যেকের দেখো ছোটোবেলার যে বন্ধু, ঠিক আছে, আর সেটা প্রাইমারি স্কুলের হোক বা এর আগে যখন যারা বন্ধু ছিল তাদের কাছে, এখন অনেকের কাছ থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে গেছি, কিন্তু তাদের যে হৃদয়ে কি বলবো, আমাদের যে ভালোবাসা সেটা কখনোই সংকীর্ণ হবে না বা হয় না, তাদের হৃদয়ে আমাদের প্রতি কখনোই সংকীর্ণ হয় না, অর্থাৎ তারা আমাদের হৃদয়ে কি হয়, থেকেই যায়। এটাই কবি বুঝিয়েছেন। আমি গোটা থার্ড স্ট্যান্জাটা বা কোয়াট্রেনটা সামারাইজ করছি, শোনো। কবি বলছেন যে নিরানন্দ, বরফ এবং তুষারপাতের সময়ে, অর্থাৎ জীবনের খারাপ সময়ে মানুষের সঙ্গে আঁকড়ে থাকবে চড়ুই পাখি, অর্থাৎ ভালো বন্ধু। সব বন্ধু সব সময় থাকে না, কিছু বন্ধু ভালো সময়ে থাকে এবং খারাপ সময় আসলে কি তারা চলে যায়, এবং যে হচ্ছে আমাদের খারাপ সময়ে পাশে থাকে, পাশে দাঁড়ায়, সাপোর্ট করে, আমাদেরকে উদ্ধার করে, তারাই হচ্ছে রিয়েল ফ্রেন্ড, প্রকৃত বন্ধু, তাই না? তো কবি ওটাই বলছেন যে নিরানন্দ বা খারাপ বা বরফ বা তুষারপাতের দিনে মানুষের সঙ্গে আঁকড়ে থাকে চড়ুই পাখি। পুরনো বন্ধুরা আমাদের জীবন থেকে যদিও তারা বিচ্ছিন্ন হয়ে গেছে, কিন্তু তাদের হৃদয়ে আমাদের প্রতি কখনোই সংকীর্ণ হয় না, বা তাদের প্রতি আমাদের যে কি বলবো ভালোবাসা সেটা কখনোই কমে যায় না, একই থেকে যায়। নেক্সট দেখো ফোর্থ স্ট্যান্জা, দেখো, গিভ মি দ্য বার্ড, গিভ মি দ্য ফ্রেন্ড। কবি বলছেন আমাকে পাখি দাও, গিভ মি দ্য ফ্রেন্ড আমাকে বন্ধু দাও, উইল সিং ইন ফ্রস্ট, উইল লাভ ইন সরো। যে হচ্ছে আমার ভালো সময়ে গান গাইবে, ফ্রস্ট মানে ভালো সময়ে গান গাইবে, আনন্দ দিবে, মজা করবে, এবং উইল লাভ ইন সরো দুঃখের সময় আমাকে কি করবে, ভালোবাসবে। অর্থাৎ কবি বলছেন আমাকে সেই পাখিটাই দাও যে আমার ভালো সময়ে পাশে থাকবে, অর্থাৎ এখানে চড়ুই পাখি অর্থাৎ স্প্যারো পাখির কথা বলছেন, এবং বন্ধু সেই বন্ধুটাই দাও যে আমাকে ভালো সময়ও আমার পাশে থাকবে, ভালোবাসবে, এবং খারাপ সময়ও কী করবে, আমার পাশে থাকবে, সেই বন্ধুটাই আমাকে দাও। নেক্সট দেখো, whether mischance today may Sen will greet me with his sight tomorrow. কবি বলছেন যে আজ জীবনে যতই দুর্ভাগ্য নেমে আসুক, মিসচান্স মানে দুর্ভাগ্য, টুডে মাই সেন বলছে আজ আমার জীবনে যতই দুর্ভাগ্য নেমে আসুক বা জীবনে দুর্ভাগ্য নেমে আসুক, উইল গ্রিট মি উইথ ইজ সাইড টুমরো, সে আগামীকাল এসে আমাকে স্বাগত জানাবে, আমাকে ওয়েলকাম জানাবে, আমাকে সাথে গ্রিট করবে, আমার সাথে দেখা করবে, আমার সাথে সাক্ষাৎ করবে, সে আমাকে সম্ভাষণ জানাবে, আমাকে ওয়েলকাম করবে, এবং কি পাশে থাকবে, সাপোর্ট করবে। অর্থাৎ কবি এই স্ট্যান্জা বা কোয়াট্রেনে বলতে চেয়েছেন যে আমাকে ওই বন্ধুটাই দাও যে আমার, এবং ওই পাখিটাই দাও, অর্থাৎ স্প্যারো পাখির কথা বলছেন, এবং ওই বন্ধুটার কথা বলছেন যে আমার ভালো সময়ে ভালোবাসবে, খারাপ সময়ে পাশে থাকবে, ঠিক আছে, অর্থাৎ দুঃখের সময়ও ভালোবাসবে, ভালো সময়েও ভালোবাসবে, সবসময় পাশে থাকবে, সে কখনো চলে যাবে না, এমন বন্ধু দাও। এবং আমার জীবনে অর্থাৎ জীবনে যতই দুর্ভাগ্য নেমে আসুক সে এসে আমার থেকে চলে যাবে না, অর্থাৎ সে আমার পাশেই থাকবে, এবং আগামীকাল এসে আমাকে স্বাগত জানাবে, ওয়েলকাম জানাবে, আমাকে সাপোর্ট করবে, আমাকে সাহস যোগাবে, আমাকে আরও উদ্বুদ্ধ করবে, আমাকে মোটিভেটেড করবে, এক কথায় আমার পাশে থাকবে। অর্থাৎ পুরো যে কবিতাটা যদি আমরা সামারাইজ করি, এখানে কবি বন্ধুত্বের যে সম্পর্ক, ভালো বন্ধু এবং খারাপ বন্ধু, অর্থাৎ ভালো সময়ের বন্ধু এবং খারাপ সময়ের বন্ধুর মধ্যে একটা খুব সুন্দর সম্পর্ক দুটো পাখি অর্থাৎ সোয়ালো এবং স্প্যারো পাখির মধ্য দিয়ে তুলে ধরেছেন। আমাদের জীবনেও এরকম অনেক বন্ধু থেকে যায় বা এখনও আছে বা ছিল, যারা ভালো সময়ে থাকে এবং খারাপ সময় তাদের আর খুঁজে পাওয়া যায় না, তাই না? আমরা আমাদের জীবনের সঙ্গে যদি রিলেট করি সেম পাবো, ঠিক আছে? অনেকের সঙ্গে সম্পর্ক হয়তো নেই বা অনেকে এইভাবে চলে যায়। তো এই যে যারা পাশে থাকে খারাপ সময়, দে আর রিয়েল ফ্রেন্ড ইন আওয়ার লাইফ, তারাই হচ্ছে আমাদের জীবনে আসল বা প্রকৃত বন্ধু, তাই না? তো এই যে সম্পর্ক, বন্ধুত্ব, সেটাই তুলে ধরেছেন এই কবিতার মধ্য দিয়ে। এটাই হচ্ছে কবিতার মূল বিষয়বস্তু। আশা করি প্রত্যেকের কাছে কবিতাটি স্পষ্ট একটি ধারণা তৈরি হয়ে গেছে। এরপরেও যদি কোনো ডাউট বা কনফিউশন বা কোনো প্রশ্ন কোয়ারিজ থেকে থাকে, ইউ উইল কমেন্ট ইন কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আমি অ্যান্সার
দিয়ে দেবো। অ্যাট লাস্ট কিছু ওয়ার্কশিট আছে এবং শেষে আরও কিছু আছে, আমি প্রত্যেককে বলবো, ক্লাসটি শেষ হয়নি। দেখো এই কবিতাটি এতক্ষণ যারা ক্লাসটি করলে তারা কেমন বুঝলে আমাকে কমেন্টে অ্যান্সার দিবে। ফার্স্ট 1 নাম্বার দিয়ে 1 দিয়ে যেটা উত্তর হবে ABCD জানাবা। সামার ফ্রেন্ড ইজ রিটেন বাই, কবিতাটি লিখেছেন কে? দেখো ফার্স্ট মেরি লামা, মেরি ল্যাম নাকি মেরি ল্যাম, ঠিক আছে? বানান কিন্তু একটু অন্যরকম আছে, প্রত্যেকটা কিন্তু একই না মনে হতে পারে, কিন্তু চোখ কান খোলা রেখে অ্যান্সার করবা। নেক্সট দেখো 2 নাম্বার, দ্য সোয়ালো কাম টু দ্য পোয়েট ইন, সোয়ালো এই কবিতায় কবির কাছে এসেছেন কোন সময়, স্প্রিং, সামার নাকি উইন্টার? নেক্সট দেখো দ্য স্প্যারো অ্যাকম্পানিজ দ্য পোয়েট ইন দ্য টাইমস অফ, মানে এই কবিতায় যে স্প্যারো পাখিটা কবির সঙ্গ দিয়েছেন কোন সময়ে, ঠিক আছে? রেইন অ্যান্ড থান্ডার, সানশাইন অ্যান্ড ওয়ার্ম নাকি স্নো অ্যান্ড ফ্রস্ট? অ্যান্সার জানাও। লাস্ট 4 নাম্বার দেখো, দ্য পোয়েট ওয়ান্স এ ফ্রেন্ড হু উইল বি লাইক, কবি কেমন বন্ধু চেয়েছেন, কোন পাখির মতো? সোয়ালো পাখির মতো নাকি স্প্যারো নাকি হচ্ছে ডাব? এই 4টাই প্রশ্ন, প্রত্যেকেই কমেন্টে জানাও কেমন কবিতাটি বুঝতে পারলে। এবং লাস্ট আমার প্রত্যেকের কাছে একটা প্রশ্ন, যারা এতক্ষণ আমার সাথে ছিলে এবং ক্লাসটি উপভোগ করলে, আজকের ক্লাসটি কেমন লাগলো? এবং ফার্স্টে যে বলেছিলাম আজকের ক্লাস থেকে একটু নতুনভাবে নতুন কিছু জানার চেষ্টা করবো কবিতা সম্পর্কে, সত্যিই কি নতুন কিছু জানতে পারলে এবং ক্লাসটি কেমন লাগলো এটা প্রত্যেকেই কমেন্টে জানাও। আমি প্রত্যেকের কাছে আশাবাদী সেই কমেন্ট দেখার জন্য। এবং যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করে দাও। এবং পরবর্তী যদি এরকম আরও ক্লাস পেতে চাও অন্য কবিতা এবং গল্পগুলো, সেটাও কমেন্টে জানাও। এবং অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অন করে দিও এবং পরবর্তী ক্লাসের নোটিফিকেশন যাতে সবার আগে পাও। এবং অ্যাট লাস্ট তোমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে যদি জয়েন হতে চাও এই নাম্বারে আমাকে SMS করে দিও, নিজের নাম এবং স্কুলের নাম বা জেলার নাম বলে SMS করে দিও, আমি গ্রুপে অ্যাড করে দেবো। এই পিডিএফগুলো যদি পেতে চাও, যেমন আজকে ক্লাসটি যে করাইলাম এই পিডিএফটা যদি পেতে চাও এবং নেক্সট পিডিএফ ওখানে শেয়ার করা হবে। তো আজকের ক্লাস এখানেই শেষ হলো, প্রত্যেকে ভালো থাকো, টাটা।